দেবাশিস দা কিছু বলছিলেন ছোট করে। বোধহয় বলার চেষ্টা করছিলেন আরওসির কথা। আমি জাস্ট বলে দিই, যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আরওসির রেজিস্ট্রেশন হতে হয়, কিন্তু আরওসির সাথে কোনো ইকোনমিক অফেন্সের ব্যাপার থাকে না। তার জন্য জিএসটি আছে, তার জন্য ইনকাম ট্যাক্স আছে। আরওসির ক্ষেত্রে অন্যান্য যে স্ট্যাটুটারি অব্লিগেশন প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে, আরওসির ক্ষেত্রে সেগুলো চেকিং হয়। এক। দুই হচ্ছে, যেটা সন্ময়দা রাইটলি আইডেন্টিফাই করলো, যেটাই বলার চেষ্টা করেছি, যে মমতা ব্যানার্জি বা তৃণমূল দল কখনো পশ্চিমবঙ্গের জন্য বা পশ্চিমবঙ্গের রেভিনিউর জন্য কোনো কাজ করেনি, মানুষের জন্য কিছু করেনি। তাহলে সেক্ষেত্রে আজকে যে স্মাগলিং হয়েছে সেখান থেকে তো আর পশ্চিমবঙ্গের কোনো রকম আর্নিং হয় না, যেটা বলার চেষ্টা করেছেন আজকে সন্ময়দা। তার মানে এই পুরো আর্নিংটা আজকে তৃণমূলের যে ছোট বড় মেজর নেতা আছে তাদের কাছে গেছে, এবং সেখানেই অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি খারাপ লাগছে যে রেভিনিউ সোর্সটা কেটে গেল। ঠিক ঠিক। রাজশ্রী কোথাও গিয়ে একটা হিন্ট পাচ্ছ যে আমাদের বাংলাতে আসলে সবাই সবকিছু জানে এই তৃণমূলের মধ্যে, কিন্তু এখন বোকা সাজছে। ওই কয়েকদিন আগে একটা বাচ্চা ছেলের ভিডিও ভাইরাল হলো না, আমি বোকা হতে চাই, কাউকে ঠকাবো না। এখানে বোধহয় ঠকানোর জন্য বোকা হচ্ছে, বোকা সাজছে। ময়ূকদা, হিন্ট পাচ্ছ? তুমি যে রুট ম্যাপটা দেখালে, আফগানিস্তান থেকে করাচি হয়ে দুবাই, দুবাই থেকে কলকাতা, এই দুবাই কলকাতার যে যোগ, এর সঙ্গে কি অদ্ভুতভাবে তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেতাদেরও একটা দুবাই যোগ তুমি দেখতে পাবে। ভারতবর্ষের কজন ভারতীয় দাঁত দেখাতে, চোখ দেখাতে ভারতবর্ষ থেকে দুবাইতে যায়, আমেরিকা বা ইউরোপিয়ান কোনো দেশে না গিয়ে, ব্রিটেন বা ফ্রান্স এসব জায়গায় না গিয়ে আমার জানা নেই। কিন্তু তৃণমূলের নেতারা চোখ দেখাতে, দাঁত দেখাতে, এবং প্রায়শই তারা দুবাইতে যায়। আমি জানি না এটা সত্যি কিনা, তবে আমি এই অভিযোগটা রাখছি, মিনি পাকিস্তানের তথাকথিত জনক, তার কি 1240 কোটি টাকার সম্পত্তি দুবাইতে আছে? এ বিষয়ে কি তৃণমূল কংগ্রেস কিছু জানেন? আমাদের জানা নেই, তৃণমূল জানালে জানাতে পারে। রাজশ্রী, শুধু দুবাই যোগ। তুমি এই ধরনের হিন্ট দিচ্ছ, কিন্তু আমি হিন্ট নয়, আমি চেয়েছিলাম যে ঠিক 8:30-এর পরে এই ভিডিওটা বাংলার মানুষকে দেখাবো। প্রিয় দর্শক, আপনাদের মনে থাকবে রিপাবলিক বাংলার এই স্টুডিও থেকেই আমি লাগাতার একবার নয়, আমি সেদিন ঠিক করেছিলাম 5বার 6বার করে ওই ভিডিওগুলো দেখাবো, যেগুলো সন্দেশখালীর মায়ের একেবারে প্রথম দিন, ভাবুন, ভয়ঙ্করতম সব কথা বলেছিল, এবং তারপর আমরা দেখেছি কি হয়েছে। ঠিক ওয়েব সিরিজের মতন সিজন 2, এই ত্রাসের সিজন 2 আসছে। একটা মাদক এবং তার পাশাপাশি ওই ঘরগুলোতে মেয়েদেরকে তুলে নিয়ে পিঠে বানানো শুধু নয়, কি হতো আজ এই মাদকের যখন প্রতিবেদন আমরা দেখছিলাম, ঠিক তখনই একজন মা সেই কথাগুলো বলেছিলেন, এবং মায়েরাই কথা বলেছিলেন। খুব ভালো করে শুনুন, বাংলার মানুষ এই মুহূর্তে এই মায়েদের কনফেশন বা টেস্টিমনিগুলো শুনুন একবার। দেখতে ভালো না তাদের পাঠা পা করাতো আর চা বানিয়ে দিতে হতো। দেখতে ভালো তাদের নাচ করতে বলতো, তাদের নাচ করতে বলতো। কারা বলতো এই কথা? শিবু হাজরা বলতো। শিবু হাজরা সব লোক ওর গুন্ডা বাহিনী। আমি এক এক করে প্রত্যেকের থেকে প্রতিবেদনের যে অংশ, সেই অংশগুলো আরেকবার শোনাই, কারণ কি এটা মাথায় রেজিস্টার করানোটা খুব প্রয়োজন। যারা মিস করে গেছেন আরেকবার শুনুন। ওই একটা স্কুল, এই স্কুলটা রাজ্য সরকার ব্যবহার করতে দিয়েছিল শুধুমাত্র পড়াশোনার জন্য। সেই স্কুলে শিবু হাজরারা আসলে কি মেহফিল বসাতো, ওই যে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার কথা হয় না, সেই মেয়েদের তুলে নিয়ে গিয়ে শুধু পিঠে বানানো নয়, সেই স্কুলের মধ্যে এই নেশাদ্রব্য, এই সমস্ত নেশাদ্রব্য ব্যবহার করা হতো, এবং তার পাশাপাশি সুন্দর মেয়েদের নাচতে বলা হতো। এটা আমি বলছি না, এটা বিজেপি বলছেন, এটা সন্দেশখালীর মায়েরা বলছে। সারা পৃথিবীর যত ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা আছে আরেকবার টেস্ট করিয়ে দেখিয়ে দিতে পারেন এটা ফেক কিনা। মায়েরা কি বলছে আরেকবার শুনবো, এবং তারপর বাকিদের থেকে প্রতিক্রিয়া নেব। তোমাদের নাচতে বলা হতো, নাচতে বলতো। আর যারা দেখতে ভালো না তাদের পাঠা পা করাতো আর চা বানিয়ে দিতে হতো। যারা দেখতে ভালো তাদের নাচ করতে বলতো, তাদের নাচ করতে বলতো। কারা বলতো এই কথা? শিবু হাজরা বলতো। শিবু হাজরা সব লোক ওর গুন্ডা বাহিনী। আমার স্বামীদেরকে রাত 12টার সময় তুলে নিয়ে যেত, আমাকেও তুলে নিয়ে গেছিল। আমাকে বলেছিল যে তোমার 2 লাখ টাকা আসবে, শিবু হাজরার লোক। তারপর আমাকে তুলে নিয়ে যেতে গেছিল। তারপর আমি বললাম কোথায় এসছে তোমরা, আমাকে সই করাবে নাকি? সই তো করালে না। ওদের বোতল ওরা নিয়ে মল খাচ্ছিল, আমাকে রেপ করার জন্য ওরা তুলে নিয়ে যাচ্ছিল। এবার আমি জানতে পারি, আমি পিছিয়ে এসেছি। আজকে অনলাইনে অনেকে বসে রয়েছেন। সন্ময় বন্দ্যোপাধ্যায় কি বলবেন? যারা দেখতে সুন্দর তাদেরকে নাচ করতে বলা হতো, এবং যারা দেখতে সুন্দর নয় তাদেরকে পা টেপাতোই শিবু হাজরারা। এবং এটা কখন করছি এই রিপোর্টিংটা? যখন আমরা গেছি মাদক পাচারের নেক্সাসের রিপোর্টিং করতে। মানে আর কত গভীরে গেলে এই কীর্তিমানদের রিপোর্টগুলো পাবো? না ময়ূক, আমার একটা খালি বারবার জিনিস মনে হয়, তোমরা যখন এই ভিডিওগুলো বারবার করে অন ক্যামেরা দেখাও,
তৃণমূল কংগ্রেসের সেন্সিবল লোকেরাও এটা দেখেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেন না, তার ভাইপো দেখেন না, না, তাদের দেখে হয়তো একবারও ignore মনে করবেন। হয় না, না একবারও মনে হয় না যে প্রকাশ্যে বাংলার মানুষের কাছে সে ক্ষমা চাই, যা হয়েছে অন্যায় হয়েছে, ঠিক, হেনস্পোর্ট আর হবে না। উল্টোটা দেখছি, তাদের প্রোটেকশন দেওয়া, তাদের আড়াল করা, তাদের একদম। সমাজসেবী চিহ্নিত করা, তারা তো কিছু করেনি বলে সাফাই একদম দেওয়া। একদম শর্মাদা, আমার আমি একেবারে বলছি, সময় শেষ, যেহেতু রাজশ্রী সর্বকালীন 10 অবদমনের সেকেন্ড, জায়গায় আমরা পৌঁছেছি। রাজশ্রী দেবাশিস দা 10 সেকেন্ড। ময়ূকদা, আমরা বাকরুদ্ধ। এই ভিডিও দেখার পরে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কোনো রিয়াকশন থাকে না। আমি জানি না আমি কি বলবো। আমার আই এম লুজিং অন ওয়ার্ডস, আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু এক্সপ্রেস। দেবাশিস দা আজকে আমি চাই যে যারা এই পরিবর্তনের কথা বলেছিল এবং এই দলটাকে আজকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিল, তারা অ্যাটলিস্ট বেরিয়ে এসে একবার ক্ষমা চাক মানুষের কাছে যে আমরা ভুল করেছিলাম। এরকম ভুল যেন মানুষ আর না করে, তাহলে পশ্চিমবঙ্গ আরো তলায় চলে যাবে। কিন্তু দেবাশিস দা জানেন তো একটা জিনিস, আমি এখন প্রতিদিন অনেকে বলেন আমার একেবারে সময় শেষ। কি তারা বেরোবেন? বেরোবে না আমরা তাদের হয়ে কথাও বলছি না। আমি রাস্তায় বেরোচ্ছি এবং রাস্তায় বেরিয়ে দেবাশিস দা জানেন মজার বিষয়টা হলো, একটা সময় আমরা মাতঙ্গিনী হাজরার কথা বলতাম, এখন আমাদের বেশি করে শিবু হাজরার কথা বলতে হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে যে ছেলেমেয়েগুলো 8 বছর 7 বছর ধরে বসে রয়েছেন, 6 মাস 5 মাস ধরে কাঁদছেন, শীত গ্রীষ্ম বর্ষা, তারা ওখানেই বসে রয়েছেন, তাদের পাশে দাঁড়াতে পারেন না? দাঁড়ান শাহজাহান শিবু হাজরাদের পাশে। আমি একবার বাংলার পালসটা বোঝার জন্য যেভাবে গ্রামে গ্রামে ঘুরছে, সেভাবেই শহরে ঘুরেছি। কলকাতা শহরের আজকের চিত্রটা জবাব চাই বাংলা স্টুডিওতে আসার আগে দেখব। নমস্কার, ফের একবার চলে এসেছি জবাব চাই বাংলা স্টুডিওতে। যাওয়ার আগে একেবারে কলকাতার রাজপথ থেকে আমি ময়ূক। বিশেষজ্ঞরা বারবার বলছেন যে চাকরি চুরি হওয়ার জন্য 2টো প্রজন্ম, পশ্চিমবঙ্গের 2টো প্রজন্ম পুরো শেষ হয়ে গেছে। ঘরে ঘরে, ব্লকে ব্লকে, সাব ডিভিশনে চাকরি পৌঁছে দেওয়া নয়, পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল ড্রাগ। যারা কেউ জিরো তিনি গরমের মধ্যে এখানে বসে রয়েছে। দিদি শেখ শাহজাহানদের পাশে রয়েছেন, তারা প্রতিদিন হয়ে গেছেন বলছেন, এবং আমি একবার দেখানোর চেষ্টা করবো, জুতোটা খুলে আমি একবার আসছি আপনাদের এখানে। দেখুন, শেখ শাহজাহানের এই 200 কোটি টাকার যে কনসাইনমেন্ট, সেই কনসাইনমেন্ট গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হতো। ভাবতে পারছেন আপনার কাছে এই ক্ষমতা আছে? শেখ শাহজাহান তো ইনি নেংটি ইঁদুর ধেড়ে ইঁদুর, ওই চড়াম ঢাক বাজাচ্ছে তেহাড় জেলে নকুলদানা খেয়ে। আপনার পকেটে ক টাকা আছে? আমার পকেটে সামথিং যা খরচ করতে এসেছি মার্কেটে ওইটাকে। 1 কোটি? না না 5 কোটি? না। কি বলছেন দাদা? শেখ শাহজাহান মাছের ব্যবসা করতো, 200 কোটি টাকার যে ড্রাগের কনসাইনমেন্ট সে শেখ শাহজাহান নিয়ে আসছে। क्या हो रहा है बंगाल में? लेकिन पॉकेट में हमारे 10 रुपया है। পকেট में 10 रुपए है। বাকিবুর রহমান হলে কি ভালো হতো না? অনুব্রত মণ্ডল হলে কি ভালো হতো না? শেখ শাহজাহান হলে কি ভালো হতো না? উত্তরপ্রদেশ, বিহারের কথা বলা হয় যে ওয়েব সিরিজে যে সমস্ত ওই ড্রাগ, রাজ্য রাজনীতিতে এখন ড্রাগের বিষয়টাও ঢুকে পড়লো। এটা একটা খুবই লজ্জার বিষয়, যেখানে জাতির মেরুদণ্ড শিক্ষা, সেই মেরুদণ্ডটা ভেঙে নেশাগ্রস্ত করার কি উদ্দেশ্য সরকারের, সেটাই আমরা তো চিন্তিত। শেখ শাহজাহানরা তো দুয়ারে ড্রাগ প্রকল্প চালু করার মতন প্রকল্প চালু করে দিচ্ছে। হেরোইন বিক্রি করার কাজে যদি ব্যবহার হতেন, অনেক ভালোভাবে থাকতে পারতেন। এই গরমের মধ্যে এখানে বসে রয়েছেন। দেখুন, সেটা তো সম্পূর্ণভাবে একটা বিপদগামী আচরণ। আমরা তো হবু শিক্ষক, আমরা তো সে ধরনের বিপদগামী কোনো আচরণ করতে পারি না। আমি ময়ূক এখানে এসে বসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বসেছেন একদিনও? না, কোনোদিন আমাদের কাছে আসেনি আজ পর্যন্ত। দিদি, শেখ শাহজাহানদের পাশে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়রা দাঁড়িয়ে পড়েন, আপনাদের পাশে দাঁড়িয়েছেন? না, এখনো আমরা তো এই 653তম দিন হয়ে গেল আমাদের এখানে, তো ওনার কোনো প্রতিনিধিও এমনকি আমাদের সাথে এসে দেখা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়রা শাহজাহানের পাশে বসতে পারেন, এখানে এসে বসতে পারছেন না। এই প্রশ্নটা আমি বারবার করছি। আপনারা প্রতিদিন এখানে থাকেন। দিদির কাছেও আমাদের প্রশ্ন, উনি তো মা মাটি মানুষের সরকার বলেন, আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আমরা এতগুলো মা মেয়ে মানুষ এখানে বসে রয়েছি। এই টেম্পারেচার কলকাতা শহরে এই মুহূর্তে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে এরা শীত গ্রীষ্ম বর্ষা টানা বসে রয়েছে। মাতঙ্গিনী হাজরার এই মূর্তির পাদদেশে তারা লাগাতার 600 700 800 দিন ধরে বসে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়রা খুব অনায়াসে শেখ শাহজাহানদের পাশে দাঁড়িয়ে পড়তে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি প্রার্থীদের পাশে, ডি আন্দোলনকারীদের পাশে, যারা পরিযায়ী শ্রমিক, তাদের পাশে দাঁড়াতে পারছেন না। কি এমন কম্পালশন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শেখ শাহজাহানকে
এই ড্রাগ মাফিয়া শেখ শাহজাহানকে প্রোটেক্ট করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়, আজ তার জবাব বাংলার মানুষ চায়। স্টুডিওতে ফিরছি।